গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা খেলোয়াড় তারিণী খুড়ো। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন ২রা মে ১৯২১ সালে আর মৃত্যুবরণ করেন ২৩শে এপ্রিল ১৯৯২ সালে। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসাবে গণ্য করা হয়। সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তার পূর্বপুরুষের ভিটে ছিল তৎকালীন ব্রিটিশ আমলের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কাদিয়াটি উপজেলার মসুয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তে বাংলা তর্জমা করলে হয় বাইসাইকেল চোর, তা দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। আজকের গল্প খেলোয়াড় তারিণী খুড়ো। প্রধান চরিত্রে তারিণী খুড়ো এবং রাজা বীরেন্দ্র প্রতাপ সিং। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ডিসেম্বরের ২৯-এ শীত বেশ জাঁকিয়ে পড়েছে। সন্ধেবেলা তারিণী খুড়ো এলেন, গলায় একটা মাফলার জড়িয়ে। তক্ত বসেই প্রশ্ন করলেন খুড়ো, তোরা মাঠে যাচ্ছিস না খেলা দেখতে, নাকি দুধের স্বাদ ঘোলে মেটাবার তাল করছিস? জিজ্ঞেস করলাম আমি। তার মানে? খুড়ো বললেন, ওই টেলিভিশন আর কি, লোককে ঘরকুনো করার জন্য অমন জিনিস আর দ্বিতীয় নেই। আমাদের সময়ে খেলা দেখতে হলে টিকিট কেটে মাঠে যেতে হতো, আর তার মজাটাই ছিল আলাদা। শীতকালের মিঠে রোদে সবুজ রঙের খোলা বেঞ্চেতে বসে সবুজ ঘাসে ঢাকা মাঠে সাদা পোশাক পরা লোকগুলোর কাণ্ড দেখে দিব্যি সময় কেটে যেত। তার মধ্যে দুটো একটা বাউন্ডারি ওভার বাউন্ডারি হলে তো কথাই নেই। মনে আছে দিলওয়ার হোসেনের খেলা জার্ডিনের এমসিসি টিমের এগেনস্টে। মাথায় পট্টি, বল লেগে মাথা ফেটে গেছে, তাই নিয়ে খেলছে দিলওয়ার। স্টাইল ফাইলের বালাই নেই, ব্যাট ধরেছে যেন কোলা ব্যাঙ ওত পেতেছে। কিন্তু কি খেলা খেললে লোকটা! ৬৪ না ৬৫ রান, কিন্তু প্রত্যেকটি রানের দাম লাখ টাকা। সুন্দর বলল, সে তো হলো, কিন্তু খেলা যদি না জমে? তাতে কি হলো? চারপাশে লোক রয়েছে, তাদের সঙ্গে খোশ গল্প করো। লাঞ্চ টাইমে মুরগির কাটলেট আর হ্যাপি বয় আইসক্রিম। বিকেল যত বাড়ছে সূর্য তত হেলছে পশ্চিমে, আর গাছের ছায়া লম্বা হয়ে মাঠটাকে ছেয়ে ফেলছে। উত্তরে হাইকোর্ট, ব্যাটে বলে কুটকুটের ফাঁকে ফাঁকে গঙ্গা থেকে স্টিমারের ভোঁ। আর কত বলবো? সাহেবরা বলে গেছে ইডেনের মতো ক্রিকেটের মাঠ দুনিয়ায় দুটি নেই। ন্যাপলা বলল, আপনার যে ক্রিকেটে এত শখ, একদিন তো বলেননি। বলিস কি, আমার হিরো ছিল রঞ্জিত, জাম সাহেব অফ নওয়াননগর, মহারাজা রঞ্জিত সিংজি। নওয়াননগরের রাজা, ক্রিকেটেরও রাজা। সাহেবদের চোখ টেরিয়ে যেত কালা আদমির খেলা দেখে। যেসব ভারতীয় বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে, তার মধ্যে রঞ্জিতই বোধহয় প্রথম। তবে শুধু ক্রিকেট কেন, এই ৬৫ বছরের জীবনে কোনো খেলাই বাদ দেয়নি। ডাংগুলি হাডুডু থেকে শুরু করে ব্রিজ পোকার দাবা, বিলিয়ার্ড পর্যন্ত। স্কুল কলেজে হকি, ক্রিকেট, ফুটবল রেগুলার খেলতুম। ৩০ বছর বয়সে একবার এক সাহেব টিমের এগেনস্টে ক্রিকেট খেলতে হয়েছিল। এমসিসি এমসিসি ন্যাপলা জিজ্ঞেস করলো। উত্তরে তারিণী খুড়ো বললেন,
ঠিকই বলেছিস, তবে এমসিসির বিরুদ্ধে নয়, এমসিসির পক্ষে। মেরিলিবোন নয়, মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাব, আর বিপক্ষ দলের সাহেবরা প্লান্টার্স ক্লাব। কত রান করেছিলেন আপনি? সে বললে তো পুরো গল্পটাই বলতে হয়। তাই বলুন না, ভূতের গল্প তো অনেক হলো, আজ খেলারই গল্প হোক। ভূত যে এ গল্পে একেবারেই নেই সেটা অবশ্যই বললে ভুল হবে। চোখ গোল গোল করে ন্যাপলা বলল, আরে বাস, ভূত আর ক্রিকেট, দারুণ কম্বিনেশন। চিনি দুধ ছাড়া চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে গলায় মাফলারটা আরেকটু ভালো করে পেঁচিয়ে নিয়ে তারুণীকুড়ো আরম্ভ করলেন তার গল্প। উত্তরপ্রদেশের উত্তরে হিমালয়ের গায়ে ৩,৫০০ ফুট এলিভেশনে হলো মার্তণ্ডপুর শহর, নেটিভ স্টেট। রাজার বয়স ৫২, নাম বীরেন্দ্র প্রতাপ সিং। এই রাজার সেক্রেটারির চাকরি আমি পেলুম ভগবানগড়ের রাজার রেকমেন্ডেশনে। রাজাদের সম্বন্ধে যে যাই বলুক না কেন, আমি তাদের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি তাতে আমি অত্যন্ত তাদের বদনাম করতে পারবো না। হতে পারে যে আমার কপাল ছিল ভালো, তেমন বিচ্ছু রাজার সংস্পর্শে আমি আসিনি। সে যাই হোক, মার্তণ্ডপুরের রাজা আমাকে যেভাবে খাতির করলেন তাতে খুশি না হয়ে উপায় নেই। সেক্রেটারির যাবতীয় কাজ ছাড়াও একটা জরুরি কাজ আমার ছিল, সেটা হলো এই বীরেন্দ্র প্রতাপ তার বাপ রাজেন্দ্র প্রতাপের জীবনী লিখবেন, সেই কাজে তাকে সাহায্য করা। রাজেন্দ্র প্রতাপ ছাত্র জীবন থেকেই ডায়েরি লিখতেন। সেই সব ডায়েরি পড়ে তার জীবনের নানান তথ্য বের করে একটা খাতায় নোট করে রাখতে হবে আমাকে। ঘটনাবহুল জীবন, তাই কাজটা করতে ভালোই লাগছিল। এই ডায়েরি থেকেই আমি জানতে পারি যে রাজেন্দ্র প্রতাপের জীবনে ক্রিকেট একটা খুব বড় স্থান অধিকার করেছিল। রাজবাড়ির বিশাল কম্পাউন্ডে একটা ক্রিকেট মাঠ রয়েছে, সেটা এসেই দেখেছিলাম। কম্পাউন্ডের অধিকাংশটাই পাহাড় ছেঁচে সমতল করে ফেলা হয়েছে, তাতে ফুলের বাগান, ফলের বাগান, তীর তীর করে বয়ে যাওয়া সরু নদী, চিড়িয়াখানা, মন্দির সবই রয়েছে। আর আছে ক্লাব বিল্ডিং সমেত ক্রিকেট গ্রাউন্ড। রাজাকে জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন সে মাঠে খেলা হয় শরৎকালে। বড় খেলা একটাই হয়, সেটা হলো মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাব ভার্সাস প্লান্টার্স ক্লাব। সে খেলা দেখতে নাকি সমতল ভূমি থেকেও লোক উঠে আসে। আমি যখন গেছি 1949-এ, তখনও অনেক সাহেব প্লান্টার থেকে ওই অঞ্চলে। তারা স্থানীয় চা বাগানের মালিক। তার মধ্যে নাকি জনাচারেক ডাক সাইটে প্লেয়ার আছে যারা তরুণ বয়সে দেশে থাকতে কাউন্ট্রি ক্রিকেট খেলেছে, তারপর ভারতবর্ষে চলে এসেছে ব্যবসা করতে। রাজার টিম নাকি রাজেন্দ্র প্রতাপের আমলে খুবই ভালো ছিল, কিন্তু এখন আর তেমন নেই। তাই গত 10 বছরে একবারও মার্তণ্ডপুর জিততে পারেনি। 4 দিন ধরে খেলা চলে। মার্তণ্ডপুরের পক্ষে রান ওঠে না বলে প্রতিবারই নাকি ইনিংস ডিফিট হয়। তাই সাহেবদের এক ইনিংসে বেশি ব্যাটও করতে হয় না। আমি আসার হপ্তা তিনেকের মধ্যেই রাজা একদিন আমাকে এই বাৎসরিক ম্যাচের কথা বললেন। তোমার তো বেশ জোয়ান ছিমছাম সুপুরুষ চেহারা, খেলাধুলোর শখ আছে নাকি? আমি বললাম, আউটডোর গেমস এককালে খেলেছি, আজকাল তাস, দাবা, বিলিয়ার্ড এইসব একটু সুযোগ পেলে খেলি। তারপরেই রাজা এমসিসি আর প্লান্টার্স ক্লাবের কথাটা বললেন। এখানে ভালো ক্রিকেটারের খুব অভাব, এককালে এমন ছিল না। আমি নিজে অবশ্য কোনোদিন ক্রিকেট খেলিনি, বাবাই খেলতেন, কিন্তু তখন আমাদের দলকে সাহেবরা রীতিমতো ভয় পেত। এখন ব্যাপারটা উল্টে গেছে, অথচ এমনই ট্র্যাডিশনের জোর যে বাৎসরিক ম্যাচটা না খেললেই নয়। আর তো 1 মাস আছে, এবার তুমিও লেগে পড়ো। আমি বাধ্য হয়ে বললাম যে আমার প্র্যাকটিস নেই।
কিন্তু রাজা কথাটা কানেই নিলেন না। বললেন, এই 1 মাসে প্র্যাকটিসের ঢের সুযোগ পাবে। তোমাকে গান অ্যান্ড মুর কোম্পানির একটা বিলিতি ব্যাট দিচ্ছি। বাবা এনেছিলেন বিলেট থেকে, তার এক বন্ধুর কাছ থেকে পাওয়া। কাজের ফাঁকে ফাঁকে একটু হাত চালিয়ে নাও। তোমার কি বোলিং আসে নাকি? বাধ্য হয়ে বললুম যে ওদিকে আমার কোনোদিনও ঝোঁক ছিল না। 5 ডাউন 6 ডাউন নামতুম আর ব্যাটিংই করতুম। তবে ইয়াং বয়সে সে ফর্ম ফিরে পাওয়ার আশা বৃথা, সেটিও জানিয়ে দিল। রাজা অবশ্যই এ কথাতেও কান দিলেন না। বললেন, আমার সঙ্গে এসো, তোমাকে ব্যাটটা দিয়েই দিই। প্রাসাদের দক্ষিণ ভাগে একটা বিশেষ ঘরে গেলুম রাজার সঙ্গে। এই ঘরটা হলো যাকে বলে ট্রফি রুম। বীরেন্দ্র প্রতাপ ভালো শিকারী। তার মারা বাঘ, ভাল্লুক, বাইসন, হরিণের স্টাফ করা দেহ আর মাথা রয়েছে এই ঘরে। এছাড়া রয়েছে এক আলমারি বোঝাই কাপ আর মেডেল। তার মধ্যে বেশিরভাগই রাজেন্দ্র প্রতাপের পাওয়া, আর বাকি পেয়েছেন বর্তমান রাজা তার স্কোয়াশ খেলায় কৃতিত্বের জন্য। এরই পাশে একটা আলমারিতে রয়েছে কিছু টেনিসের র্যাকেট, স্কোয়াশের র্যাকেট, মাছ ধরার ছিপ আর বিভিন্ন খেলার সময় পরার জন্য রকমারি ক্যাপ। কিন্তু ক্রিকেট ব্যাট তো কোথাও দেখছি না। রাজাকে জিজ্ঞেস করাতে বললেন ওটা ছিল রাজার খুব সাধের সম্পত্তি, তাই যেমন তেমন ভাবে রাখা নেই। এই বলে একটা আলমারির তলার দিকে দেরাজ খুলে তার থেকে টেনে বের করলেন খবরের কাগজে মোড়া ব্যাটটা। সেটা দিয়ে অনেক খেলা হলেও এখনো বেশ ব্যবহার্য অবস্থায় রয়েছে। হাতে নিয়ে দেখো। তো আমি নিলুম, আর নিতেই কেমন যেন ম্যাজিকের মতো বয়সটা 10 বছর কমে গেল। মনে পড়ল যত খেলা আমি খেলেছি তার মধ্যে নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় হলো ক্রিকেট। বার চারেক হাঁকড়াবার ভঙ্গিতে হাত চালিয়ে ফস করে বলে দিলুম আমি রাজার দলের হয়ে সাহেবদের বিরুদ্ধে খেলতে রাজি আছি। রাজা হ্যান্ডশেক করার জন্য তার ডান হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে। দিন তিনেকের মধ্যে এসএমসিসির সব খেলোয়াড়ের সঙ্গে আলাপ হয়ে গেল। ক্যাপ্টেন হচ্ছেন সুন্দরলাল গুপ্তে, দিল্লির লোক, বয়স আমারই মতো। অন্য খেলোয়াড়দের কাউকেই দেখে বিশেষ ভরসা হয় না। এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার চেহারা এবং স্বাস্থ্য এদের সকলের চাইতে ভালো। দুদিন মাঠে নেমে ঠুকঠাক করলুম। দেখলুম দিব্যি হাত চলছে, দৃষ্টি পরিষ্কার, মাথা ঠান্ডা। সুন্দরলাল খুব খুশি হলেন, কিন্তু 3 দিনের দিন বিধি বাঁধ সাধলেন। সকালে উঠে 2-4টে হাঁচি হলো, আর দুপুর হতে না হতে তেড়ে জ্বর। ইনফ্লুয়েঞ্জা। তখন মিক্সচারের যুগ। ডাক্তার পান্ডে এসে প্রেসক্রিপশন লিখে দিলেন, তাও 7 দিনের আগে জ্বর ছাড়ল না। 8 দিনের দিন বিছানা ছেড়ে উঠে বুঝতে পারলুম দেহের শক্তি অর্ধেক হয়ে গেছে। আগেও ফ্লু হয়েছে, জানি দুর্বল করে দেয়, কিন্তু কথা হচ্ছে 15 দিন বাদে ম্যাচ, খেলবো কি করে? রাজা কিন্তু নির্বিকার বললেন, 15 দিন ঢের সময়। খেলার আগে ঠিকঠাক চাঙ্গা হয়ে উঠবে, দেখে নিও। ম্যাচের আগে একটু ব্যাট চালিয়ে নিতে পারলে আর কোনো ভাবনা নেই। কি আর করি, খেলার চিন্তা আপাতত স্থগিত রেখে কাজে মন দিলাম। এখানে রাজেন্দ্র প্রতাপের ডায়েরির কথাটা বলা দরকার। চামড়া দিয়ে বাঁধানো 33টা ভল্লুম। 16 বছর বয়স থেকে লেখা শুরু, আগাগোড়াই ইংরাজিতে। গোড়ার দিকে ভাষায় গণ্ডগোল, ব্যাকরণে ভুল ইত্যাদি রয়েছে। কিন্তু 21 বছর বয়সে বিলেত যাবার 6 মাসের মধ্যে ভাষা হয়ে গেছে চোস্ত। পড়ার সঙ্গে সঙ্গে নোট করে যেতে হচ্ছে বলে এই 1.5 মাসে বেশি এগোতে পারিনি। কিন্তু এর মধ্যেই রাজার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে গেছি। বীরেন্দ্র প্রতাপ অবশ্যই 33 খণ্ডের সবকটাই পড়েছেন। তার মতে রাজেন্দ্র প্রতাপের ডায়েরি হলো এক মেরে বা তৃতীয়।
ভারতবর্ষের কোনো রাজ্যের কোনোই রাজাই এরকম ডায়েরি লিখেছেন বলে জানা যায়নি। একটা কথা অবশ্যই এর মধ্যেই আমি বুঝতে পেরেছি, সেটা হলো এই যে রাজেন্দ্র প্রতাপ ছিলেন ক্রিকেটের পোকা। তিনি বিলেত পৌঁছেছিলেন 1901 সালে। যেদিন পৌঁছালেন সেদিনই ডায়েরিতে লিখলেন, অ্যাট লাস্ট আই ক্যান ওয়াচ রঞ্জি প্লে। বিলেত থেকে ফিরে এসেই রাজেন্দ্র প্রতাপ মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাবের পত্তন করেন। প্লান্টার্স ক্লাব অবশ্যই তার আগে থেকেই ছিল। দুটি ক্লাবের মধ্যে বাৎসরিক ম্যাচের পরিকল্পনাও রাজেন্দ্র প্রতাপের। তার 35 বছর বয়স অবধি ছিলেন এমসিসির ক্যাপ্টেন। তার আমলে সাহেবরা নাকি মোটেই জুত করতে পারেন। তার প্রধান কারণ অধিনায়ক নিজে ছিলেন ডাক সাইটে ব্যাটসম্যান। বীরেন্দ্র প্রতাপের মতে তার বাবার উচিত ছিল কোমরে বেঁধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নেমে যাওয়া, যেমন নেমেছিলেন রঞ্জিত, দিলীপ সিংজি, পাতিয়ালার মহারাজা। কিন্তু ক্রিকেটের চেয়েও বেশি টান ছিল তার সাহিত্যের প্রতি। তাই তিনি আত্মজীবনী লিখতে শুরু করেছিলেন। কিন্তু 53 বছর বয়সে হঠাৎ হার্ট ফেল করে চলে গেলেন। বীরেন্দ্র প্রতাপের বয়স তখন 22। যে কাজ বাপ করে যেতে পারেনি, সে কাজ এখন থেকে তিনি করবেন বলে মন স্থির করেছেন। দেখতে দেখতে ম্যাচের দিন চলে এলো। তার আগে 2 দিন মাত্র প্র্যাকটিস করেছি। দুর্বলতা যে পুরোপুরি গেছে তাও বলতে পারবো না। তা সত্ত্বেও যে একটা উদ্দীপনা অনুভব করছিলুম এটা বলতেই হবে। মন বলছিল যে এ খেলা আমাকে খেলতেই হবে। ইতিমধ্যে ব্লাস্টার্সের টিম সম্বন্ধেও জেনেছি। 3 জন ভালো ব্যাটসম্যান আছে। তাদের মধ্যে বোপটন, ম্যানসর আর উইলকক্স। এছাড়া ভালো বোলার আছে 2 জন, মার্টিন আর ফুলারটন। তার মধ্যে প্রথমটির বল নাকি বেশ তেজ। খেলার দিন দেখি সকাল থেকে মাঠে দর্শক জমায়েত হচ্ছেন। বুকের ভেতর ধুকপুক করছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে খেলার আগ্রহটাও বাড়ছে। ক্যাপ্টেনকে বললাম যে ইনফ্লুয়েঞ্জার প্রভাব যেহেতু সম্পূর্ণ কাটেনি, ফিল্ডিং যেন আমাকে এমন জায়গায় রাখা হয় যাতে বেশি দৌড়াতে না হয়। এই শুনে গুপ্তে বললেন, কোনো চিন্তা নেই, তোমাকে স্লিপেই দেবো। 10টায় ম্যাচ শুরু। মাঠের চতুর্দিকে লোক গিজগিজ করছে। নীল আকাশে শরতের তুলো পেঁজা মেঘ। 2 ক্যাপ্টেন আম্পায়ারের সঙ্গে মাঠে নামলেন, আর আমিও চোখ বুজে বার চারেক দুর্গা নাম জপে নিলুম। ওদিকের অধিনায়ক জল উইলকক্স সেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে, আর আমি টাটকা নতুন সাদা প্যান্ট, শার্ট, জুতো আর নীল ক্যাপ পরে দলের সঙ্গে মাঠে নেমে সেকেন্ড স্লিপে গিয়ে দাঁড়ালাম। যাবার আগে অবশ্যই রাজার সঙ্গে দেখা করে গিয়েছিলাম। রাজা আমার হাত ধরে ঝাঁকিনি দিয়ে বললেন, কোনো ভাবনা নেই, তোমার ব্যাটে জাদু আছে। কথাটার আসল মানে অবশ্য পরে বুঝেছিল। 35 বছর আগের ঘটনা, তাই খুব ভালো ডিটেলে মনে নেই। তবে এটা মনে আছে যে সাহেবরা 322 রান তুলে দ্বিতীয় দিনটির আগে সবাই আউট হয়ে গেলেন। আমি একটা ক্যাচ লুপে কিছুটা মান রক্ষা করলাম, কিন্তু মন বলতে লাগলো যে এবারও সাহেবদের হারানো গেল না। 350 রান তোলার মতো ব্যাটসম্যান আমাদের দলে নেই। পরপর 10 বার হেরেছে মার্তণ্ডপুর ক্লাব, এবার নিয়ে হবে 11 বার। এমসিসি চায়ের পর ব্যাট করতে নামল। ওপেনিং ব্যাট ক্যাপ্টেন গুপ্তে আর সুন্দরম বলে একটি মাদ্রাজি। আমি 5 উইকেট গেলে নামব, এটা আগে থেকেই ঠিক হয়ে আছে। গুপ্তে টুকটুক করে 23 রান তুলে ক্যাচ আউট হয়ে গেল। তার জায়গায় নামলো সলামত হোসেন। বললে বিশ্বাস করবি না, 4:45টার মধ্যে 5টা উইকেট ধরাধর কচু কাটা। তখন রান উঠেছে মাত্র 92। 4টে যখন পড়েছে তখনই আমি প্যাড পরে রেডি। 5 নম্বর যখন শূন্যি করে মুখ কালি করে ফিরছে, আমি নেমে পড়লুম মাঠে। কেউ তালি দিলে না, আমাকে কেউ চেনে না।
শুনেছেনই বাঙালি বাবু, কাজেই আমার উপর কেউই বিশেষ ভরসা করছে না। তখন ওভারের 3 বল বাকি। বোলিং করছে ওদের ফাস্ট বোলার ক্লিফ মার্টিন। আমি গিয়ে জায়গায় দাঁড়ালুম। তখনকার মনের অবস্থা বলে বোঝানো মুশকিল। সকাল অবধি মনে হচ্ছিল যে অসুখের দারুণ যে এনার্জিটা হারিয়েছিলুম তার সবটুকুই কদিনে আবার ফিরে পেয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে সেটা আবার লোপ পেয়েছে। ব্যাটটা হাতে ভারী লাগছে, পায়ের প্যাড যেন একটা দুর্বিষহ বোঝা, তাই নিয়ে ছুটে রান করা যেন একটা অসম্ভব ব্যাপার। ওদিকে মার্টিন হেঁটে গিয়ে তার জায়গায় দাঁড়িয়ে বলটা প্যান্টের পাশে ঘষে নিচ্ছে। মন বলছে প্রথম বলেই আমার স্টাম্প হবে চিচিং ফাঁক। তাও কোনো রকমে মনটাকে শক্ত করে মাথা ঘুরিয়ে ফিল্ডটা দেখে নিয়ে ব্যাট পাতলুম ঘাসের উপর। তারপর ভুরু কুঁচকে চাইলুম মার্টিনের দিকে। সব তৈরি বুঝে সে দিল স্টার্ট। 14 পা দৌড়ে সমস্ত শক্তি প্রয়োগ করে যে বলটা সে দাগলে আমার দিকে, সেটা শর্ট পিচ। কোত্থেকে মুহূর্তের মধ্যে যে মনে সাহসটা এলো জানি না। শুধু সাহস না, সেই সঙ্গে চোখের দৃষ্টি, নার্ভের উপর দখল, কবজির জোর আর হাঁকড়াবার ঘোঁ, সব মিলে ব্যাট চালানোর সঙ্গে সঙ্গে বল বাবাজি উল্টো মুখে আকাশে উড়ে চোখের পলকে ক্লাব ঘরের পেছনে শিরীষ গাছের পাতা ভেদ করে একটা কান ফাটানো খটাং শব্দ করে পড়ল একটা অদৃশ্য টিনের চালের উপর। খেলার এই প্রথম ছক্কা। আর তাই না দেখে হাজার পায়রা একসঙ্গে টেক অফ করলে যেমন শব্দ হয়, দর্শকদের মধ্যে থেকে উঠল তেমনই একটা শব্দ। এমন হাততালি ক্রিকেটের মাঠে বড় একটা শোনা যায় না। আর এই হাততালিতেই যেন নদীতে বান ডাকার মতো হুড়মুড় করে আমার সমস্ত উৎসাহ আর কনফিডেন্স ফিরে এলো। এটা ঠিক যে সেদিন নিজের খেলায় আমি নিজেই হকচকিয়ে যাচ্ছিলুম, এ যেন আমি নয়। আমার ভিতর ঢুকে আমার হয়ে অন্য কোনো ক্ষণজন্মা ক্রিকেটার যেন খেলাটা খেলে দিচ্ছে। সব কৃতিত্ব তারই, আমি নিমিত্ত মাত্র। আমার স্কোর হয়েছিল 243 নট আউট, তার মধ্যে 11টা ছক্কা আর 31টা বাউন্ডারি। অন্য ব্যাটসম্যানের উপর ভরসা নেই বলে ওভারে শেষ বলে শর্ট রান নিয়ে ব্যাটিংয়ের পুরো দায়িত্বটা নিজের ঘাড়েই নিয়ে নিয়েছিল। ড্রাইভ, হুক, গ্লান্স, কাট, ওভার দি বোলার, কোনো স্ট্রাইকই আমার খেলা থেকে বাদ পড়েনি। আশ্চর্য এই যে এককালে যখন ক্রিকেট খেলেছি তখন এর অনেক স্ট্রোকই আমার হাতে বেরোয়নি। 100 করার সঙ্গে সঙ্গে সাহেবরা এসে আমার পিঠ চাপড়ে দিয়েছিল, কিন্তু 200 বেলায় দেখলুম তাদের সকলের মুখ ফ্যাকাশে মেরে গিয়েছে। পিঠ চাপড়ানোর সামর্থ্যও যেন আর নেই। আমার এমন খেলার পরে সাহেবরা এমন মুষড়ে পড়েছিল যে দ্বিতীয় ইনিংসে 77-এর মাথায় তাদের শেষ উইকেট পড়ে গেল। ইনিংস ডিফিট, কারণ আমাদের টোটাল হয়েছিল 436। 4 দিনের দিন 2.5-টের খেলা শেষ হয়ে গেল। সেদিন সন্ধে আমার ঘরে খাটে শুয়ে ভরদাজ বেয়ারকে দেখে একটু দলাই মালাই করিয়ে নিচ্ছি। এমন সময় রাজার খাস বেয়ারা এসে জানালে যে আমার তলব পড়েছে। গেলুম বেয়ারার ঘরে। তার ঘরে ঢুকতেই রাজা আমার দিকে চেয়ে একগাল হেসে বললেন, ওয়েল ব্যানার্জি, হাউ ডু ইউ ফিল? আমি অকপটে বললুম, দেখো রাজা, আমি একেবারে বোকা বনে গেছি। সত্যি বলছি, আমি এমন খেলা কখনো খেলিনি, কারণ এমন খেলা আমার পক্ষে সম্ভবই নয়। এর রহস্য ভেদ করার শক্তি আমার নেই। রাজার মুখে এখনো মোলায়েম হাসি। সামনের চেয়ারের দিকে নির্দেশ করে বললেন, বসো বসো। আমি বসলুম। রাজা তার সামনে টেবিলের উপর থেকে একটা বই তুলে নিলেন। দেখে চিনতে পারলুম এটা রাজেন্দ্র প্রতাপের ডায়েরির একটা খণ্ড। একটা বিশেষ জায়গায় ডায়েরিটা খুলে সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বীরেন্দ্র প্রতাপ বললেন, এইখানটা পড়ে দেখো। পড়ার আগে ওপরে সন তারিখ দেখে নিল।
তেসরা নভেম্বর 1903, অর্থাৎ বিলেত যাবার 2.5 বছর পর। এবার লেখাটায় চোখ গেল। যা পড়লুম তার বাংলা করলে এই রকম দাঁড়ায়: আজ রঞ্জি তার বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার নিজের একটা ব্যাট আমাকে দিল। এই ব্যাট নিয়েই সে সাসেক্সের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে 202 রান করেছিল। আমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কি কেউ আছে? এতদিন রঞ্জির শুধু নামই শুনেছিল। আজ তার মৃত্যুর 16 বছর পরে নিজের খেলা থেকে আঁচ করলুম তিনি কেমন খেলতেন। শেষ হলো আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা খেলোয়াড় তারিণী খুড়ো। তারিণী খুড়োর চরিত্রে আমি শুভ, রাজা বীরেন্দ্র প্রতাপ সিং, ন্যাপলা, সুন্দর ও গুপ্তার চরিত্রে পলরব। গল্প পাঠে পলরব ও আমি শুভ। নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব। ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।